2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা আলোচনা খুবই পপুলার ছিল বা গত এক বছর ধরে পুরো সময়টাই আমরা এই আলোচনাটা করছি যে জুলাই গণ অভ্যুত্থানকে একটা জাস্ট আন্দোলন ছিল নাকি এটা একটা বিপ্লবী ঘটনা বা এটা একটা বিপ্লব। তো অনেকে অনেক রকম বলতে চেষ্টা করছেন, যে কেউ বলছেন যে এইটা বিপ্লব ছিল না, জাস্ট একটা গণ অভ্যুত্থান, হাসিনার পতন ঘটাইছে মানুষ এবং মানুষ এখন একটা নতুন সরকার দেখতে চায়। কেউ কেউ বলছেন যে এটা একটা বিপ্লবী ঘটনা, এটার মধ্যে বিপ্লবী আকাঙ্ক্ষা ছিল। আবার কেউ কেউ বলছেন যে এইটা হাসিনার পতনই ছিল, কিন্তু হাসিনার পতনই আমাদের আসলে উদ্দেশ্য হিসাবে থাকলে চলবে না, আমাদের এখন এটাকে বিপ্লবী ঘটনা হিসাবে রূপান্তরিত করতে হবে, বিপ্লবে রূপান্তরিত করতে হবে। ফলে এর মধ্যে দিয়েই আসলে গত এক বছর নানা ধরনের পলিটিক্যাল এন্টিটি নানাভাবে জুলাইয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করছে এবং জুলাইয়ের আন্দোলনের বা বিপ্লবের এক বছরের মাথায় আইসা এই মুহূর্তে যেটা মনে হইতেছে, যে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এই মুহূর্তে আসলে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লবী স্পিরিট, সেটা কি আসলে বিপ্লব ছিল নাকি জাস্ট একটা অভ্যুত্থান ছিল, সেটা আমাদের ডিফাইন করে ফেলা উচিত। সেক্ষেত্রে আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছরের মাথায় আইসা জুলাই বিপ্লব এক ধরনের ফাইনালি এইটাকে ক্লেম করা হয়েছে এক ধরনের ইসলামী বিপ্লব হিসাবে, এবং জুলাইয়ের সময়ে যে ইসলামী বিপ্লব আমরা নাকচ করছি তার এক বছরের মাথায় আইসা এখন আমাদের সেই নাকচের সুযোগ আর নাই। এখন আমাদের স্বীকার করে নিতে হবে যে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব আসলে আলটিমেটলি একটা ইসলামী বিপ্লব হিসাবেই দাঁড়াইলো। আমি খুবই ক্লিয়ারলি ওপেনলি আমি আসলে এটা বলতে চাই যে কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো, এবং কোনো একটা জিনিস ডিফাইন না করার চেয়ে ডিফাইন থাকা ভালো, এবং কোনো একটা জিনিস সবসময় পকেটে বা অন্তরালে বিছানার চাদরের নিচে কোনোভাবে ঢাইকা ঢুইকা রাখার চেয়ে জিনিসটা আসলে স্বাভাবিকভাবে সামনে সবার সামনে আলোচনায় নিয়ে আসাটাই উত্তম। সেক্ষেত্রে আমাদের আলোচনা পর্যালোচনার সুযোগ হয়, এবং সেখান থেকে আমি খুবই স্পষ্টভাবে জোর গলায় বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব আলটিমেটলি একটা ইসলামী বিপ্লব হিসেবেই আবির্ভূত হয়েছে। এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে এখানকার যে বামপন্থী বা সেকুলার স্পিরিট বলেন বা অন্যান্য যে প্রগতিশীল যেই রাজনৈতিক এন্টিটিগুলো আছে তাদের যে অংশগ্রহণ ছিল জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের এক বছরের মাথায়, তাদের সবাইকে নাকচ করা হয়েছে। এবং সেটা অন্যান্য পলিটিক্যাল এন্টিটিগুলাই শুধু নাকচ করে নাই, জুলাইয়ের যে বামপন্থী হাজিরানা সেটাকে ইটসেলফ গণমানুষ বা সাধারণ মানুষও সেটাকে নাকচ করছে। এবং তারই পরিক্রমায় আমরা এখন দেখতে পাচ্ছি যে জুলাই গণ অভ্যুত্থানের 1.5 বা 2 বছরের মাথায় যেই জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে অলমোস্ট একটা ইসলামী রাজনৈতিক দলই ক্ষমতায় বা সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি দেখেন যে এখন মানে যে আমাদের যে শাহবাগ বা মানে প্রগতিশীলতা, এখানকার যে প্রগতিশীল চিন্তা বা মানে চিন্তা ভাবনার যে জায়গাগুলা, তার মধ্যে যে শাহবাগ একটা ফ্যাক্টর, সেই শাহবাগে যায় কি যারা এই দ্রোহযাত্রা বলেন জুলাইয়ের আন্দোলনে অগাস্টের 3 তারিখে বা এই পুরা সময়টা জুড়েই যারা আসলে আন্দোলনে ইনভলভ ছিল, তারা কেউ কি এখন শাহবাগে গিয়া মানে একটা আন্দোলন করতে পারবে, একটা সভা করতে পারবে, নাকি তাদেরকে এই যে ওসমান হাদিরা দৌড়াইয়া খেদাই দিবে? ফলে অথবা আপনি যদি দেখেন যে আমরা মানে যাদেরকে এই সমাজে শাহবাগী হিসাবে অন্তত শারীরিকভাবে পোশাক আশাকের বিবেচনায় যাদেরকে চিহ্নিত করা হয় শাহবাগী হিসাবে, বা শাহবাগের মতো যাদেরকে দেখা যায়, যাদেরকে প্রগতিশীল সেকুলার লেফটিস্ট বা মানে এক ধরনের আমরা বলতে পারি যে ইসলাম পরিচয়ের ভিতর দিয়ে যারা জীবন অতিবাহিত করে না, এই ধরনের ব্যক্তিরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো সময় তাদের পোশাক আশাকের কারণেও তারা মবের শিকার হইতে পারে, মবের হাতে পাকড়াও হইতে পারে, এবং হইছেও। বান্দরবনে কিছুদিন আগে এই ধরনের ঘটনা ঘটছে, এবং তাদের পাশে আপনি কোনো ধরনের রাষ্ট্রের পুলিশ কেউ তাদের হেল্পে আগায় আসে না। পরবর্তীতে যারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাদের কাউকে গ্রেফতার করা হয় না, এবং এখন পর্যন্ত আপনি বাংলাদেশ সরকারের কাউকে আপনি দেখবেন না যে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যে একটা মানে প্রগতিশীল এন্টিটি হাজির ছিল, তাদের অংশগ্রহণ ছিল, এটা নিয়ে কেউ বলবে। এত বড় বড় উপদেষ্টা কাউকে আপনি এই কথা বলতে দেখবেন না। এবং ফাইনালি গত কিছুদিন আগে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই মানে ছাত্র সংসদ নির্বাচনগুলো হইল, এগুলোর মধ্যেও আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যে
সাধারণ ছাত্ররা, যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতা কিন্তু আসলে একটা ইসলামী দলকেই বা ইসলামী মানে রাজনীতি করে এমন লোকদেরকেই তারা তাদের প্রতিনিধি হিসাবে তারা দেখতে চাইলো। ফলে এই বিষয়গুলো যদি আপনি মানে পাশাপাশি বসান, তাইলে আমি মনে করি না যে জুলাই বিপ্লবকে আমাদের আসলে ইসলামী বিপ্লব ছাড়া এই মুহূর্তে এসে আর কোনোভাবে ব্যাখ্যা করার আছে। আপনি বাংলাদেশে মুসলিম পরিচয় ছাড়া আর অন্য যে কোনো পরিচয় নিয়ে আপনি আগের মতো বা বাংলাদেশের যে রাজনৈতিক বা বাস্তবতা ছিল সেই রাজনৈতিক বাস্তবতায় আপনি মুসলিম পরিচয় ছাড়া আর কোনো পরিচয়ে আপনি নিজেকে আগের মতো গর্বিত বা একটা স্বাভাবিক প্রক্রিয়া আপনি হাজির করতে পারবেন না। মুসলিম পরিচয় নাই মানেই আপনার সবসময় সেখানে একটা হীনমন্যতা আছে, আপনার নিজেকে আত্মপ্রকাশের ব্যাপারে অনেক ধরনের প্রশ্ন সন্দেহ ইত্যাদি আছে এবং তার মধ্যে দিয়ে আপনাকে হাজির করতে হবে। ফলে এই যে একটা বাস্তবতা, এই বাস্তবতাকে যদি আপনি বলেন যে মুসলিম পরিচয়ের সামনে যে আপনার মাথা নত করতে হচ্ছে, তো এটাকে যদি আপনি মানে ইসলামী বিপ্লব হিসাবে না দেখতে পারেন, এই যে পরিবর্তনটা, এটাকে যদি আপনি ইসলামী বিপ্লব হিসাবে না দেখতে পারেন, তাইলে কি হিসাবে দেখবেন আমি ঠিক জানি না। এবং আপনারা খুব ভালোভাবে জানেন যারা মুসলিম না বা যারা সব মানে অন্যান্য ধর্মের, তাদের সবাইকে নতুন চাকরির ক্ষেত্রে বলেন, নতুন ইভেন যারা চাকরি প্রাপ্ত তাদের বাস্তবতায় বলেন, প্রমোশনের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে, এটা আপনারা ভালো করেই জানেন যে তাদের নানা ধরনের ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে। তো এই যে একটা নতুন বাস্তবতা এসে হাজির হইল, এই যে দেহযাত্রা ফহযাত্রা সব কিছুকে জাস্ট ভেঙে দিয়ে শাহবাগটাকে তারা ক্লেম করলো বলেন, মিডল ক্লাসকে একটা নতুন এন্টিটি হিসাবে তারা চিত্রিত করলো এবং মিডল ক্লাস একটা নতুন এন্টিটি হিসাবে, একটা নতুন ধরনের মিডল ক্লাস হিসাবে নিজেকে হাজির করতে শুরু করলো। এবং গতকালকে আপনারা জানেন যে স্কয়ার গ্রুপের যেই মালিক বা ওনারা জামাতের আমিরের বাসায় গিয়া তাদের জামাতের প্রতি তাদের পক্ষপাতিত্ব বা জামাতের ব্যাপারে তাদের কোনো মানে বিরূপ অবস্থান নাই, এটা তারা পরিষ্কার করলো। ফলে এই সবগুলো ঘটনা যদি আপনি মানে জাস্ট পাশাপাশি দেখান, তাহলে আমি জানি না যে এটা কি ইসলামী বিপ্লবের একটা মানে ফাইনাল, মানে জাস্ট জিনিসটা সরাসরি নিজের শরীরে হাজির হয় নাই, তার আগের অবস্থায় আসলে চলতেছে। ফলে যে জিনিসটা সরাসরি হাজির হয় নাই, সেই জিনিসটাকে আমরা যদি এখন সরাসরি কনফ্রন্টেশন করতে না পারি, তাহলে আমি মনে করি যে পরবর্তীতে যখন এটা সরাসরি হাজির হবে তখন আমাদের আর কিছুই করার থাকবে না। আমাদের স্বীকার করতে হবে যে জুলাই বিপ্লব ফাইনালি একটা ইসলামী বিপ্লব হিসাবে রূপান্তরিত হয়েছে এবং ইসলামী বিপ্লব অলরেডি হয়েছে বাংলাদেশে। এবং ইসলামী বিপ্লব হওয়ার ফলে এখন আমাদের এটাকে যদি ইসলামী বিপ্লবের বাইরে আমাদের এখানকার সাংস্কৃতিক এবং রাজনৈতিক বাস্তবতা যদি ইসলামী বিপ্লবের জন্য ফিট না থাকে, তাহলে এখানকার একটা প্রতিবিপ্লব অবশ্যম্ভাবী এবং সেটা হবে। সেটার নেতৃত্ব বিএনপি দিতে পারে, সেটার নেতৃত্ব এখানকার বামপন্থী রাজনৈতিক দলগুলো দিতে পারে, বা এখানকার সাধারণ সাংস্কৃতিক যে এন্টিটি তারাও দিতে পারে, বা সাধারণ মিডল ক্লাসও দিতে পারে। কিন্তু ইসলামী বিপ্লব যে হয়েছে সেটা আমাদের স্বীকার করে নেওয়া উচিত এবং তার ধারাবাহিকতায় যদি এটা এখানে ফিট না হয়, তাহলে একটা প্রতিবিপ্লব আসন্ন, একটা সাংস্কৃতিক প্রতিবিপ্লব আসন্ন, সেটাও আমাদের মাথায় রাখা উচিত। আমার দাবি শুধু এইটাই যে জুলাই বিপ্লবকে আমরা সবার একটা অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ইজমালি এই যে একটা ভঙ্গিতে দেখতে চাই, সেই জিনিসটার কোনো খাওয়া নাই, এই জিনিসটার কোনো অর্থ নাই। আপনি সরকারের প্রেস নোটে, সরকারি লোকদের, মন্ত্রীদের কথাবার্তায়, যারা ক্ষমতায় আছে তাদের কথাবার্তায় এবং আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে বইলা মনে হচ্ছে, সেই বাস্তবতায় আপনি আর কোনোভাবেই বলতে পারেন না যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে শক্তি বা ক্ষমতা সেখান থেকে তৈরি হয়েছিল, যে গাঠনিক ক্ষমতা সেখান থেকে তৈরি হয়েছিল, সেইটা রাষ্ট্রের সবার মধ্যে অংশগ্রহণমূলকভাবে ছড়াইছে, সেটা কোনোভাবেই হয় নাই। খুবই স্পেসিফিকলি সেটা এখানকার যারা ইসলামী রাজনীতি করে তাদের কোটরেই গেছে এবং তারা জিনিসটাকে ব্যবহার করছে এবং তারা ইসলামী বিপ্লবের অলরেডি ইসলামী বিপ্লব তারা ঘটায় ফেলছে। এখন তাদের জাস্ট সরাসরি হাজির হওয়া বাকি, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জেতার মধ্য দিয়ে তারা সম্ভবত সেভাবেই হাজির হবে।